আসসালামু আলাইকুম। ওয়েলকাম রুবেলস ম্যাথ টিউটোরিয়াল এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। শ্রেণী নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো, পরিসংখ্যান অধ্যায়ে তোমাদের এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল এবং 4টা এমসিকিউ তোমাদের পরীক্ষায় আছে। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আমাদের এই পরিসংখ্যান অধ্যায়ে কি কি আছে। তো আজকের এই ভিডিওটা শিক্ষার জন্যে। তো আমাদের পরীক্ষায়, এসএসসি ফাইনাল পরীক্ষায় আমাদের এই জিনিসগুলা বারবার আসে, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, আর আরেকটা আছে যে গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয়। কিন্তু আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এইটাই বেশি আছে বা এইটাই করতে বলে। আর আমাদের মধ্যক নির্ণয় করতে বলে এবং প্রচুরক নির্ণয় করতে বলে, আয়তলেখক অঙ্কন করতে বলে এবং বহুভুজ অঙ্কন করতে বলে এবং অজীব রেখা অঙ্কন করতে বলে। আর শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যার সারণী নির্ণয় করতে বলে। এই যে টোটাল 8টা, এই 8টা থেকে আমাদের কিন্তু সিকিউ আসে। তো এই যে 8টা থেকে আমাদের যে সিকিউগুলো আছে, আমরা অনেক সময় অনেক সার এই পরিসংখ্যান অধ্যায়টা করালে অনেক সময় আমরা বুঝি না এবং অনেক সময় আমরা বুঝি। তো আমি তোমাদের মাঝে, আমি মোহাম্মদ রুবেল হক, আমি তোমাদেরকে একদম খুব সহজ এবং খুব সহজে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়, আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্র কি আসলে। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা এক্সামে অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আমাদেরকে দিতে হয়। তারপরেও অনেক স্টুডেন্ট আছে, আমরা এই পরিসংখ্যান অধ্যায়টা আমরা ভালো করে কাভার করতে পারি না এবং অ্যান্সার দিতে পারি না। এই যে নবম এবং দশম অধ্যায়ের এই পরিসংখ্যান অধ্যায়টা একদম সহজ একটা অধ্যায়। এখান থেকে 2টা সৃজনশীল আছে এবং 4টা এমসিকিউ আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করা যায়। একদম সহজ এবং সহজভাবে দেখানোর চেষ্টা করব। তা আমি এখানে একটা প্রশ্ন লিখছি, সেটা হলো উদ্দীপকের আলোকে, যে এখানে লিখছি শ্রেণী ব্যাপ্তি। এখানে যেগুলো আছে সেগুলো হলো যে শ্রেণী ব্যাপ্তি, আর এগুলো যে গণসংখ্যা। আসলে এইরকম একটা থিম আমাদের পরীক্ষার মাঝে পরিসংখ্যান অধ্যায়ে আছে। তো আরেকটা উদ্দীপক আছে, এটা অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এইরকম উদ্দীপক যদি আসে পরীক্ষায়, তাহলে কিভাবে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব এবং জানব। তো আমি এখানে লিখছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে আজকে টপিকটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আসলে কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায় সহজভাবে, এটা আমরা আজকে শিখি। তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের এই জিনিসগুলো খুবই জানার প্রয়োজন এবং জানতে হবে। তো আমাদের 1, 2, 3, 4, 5, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদেরকে সর্বপ্রথম 5টা কলাম তৈরি করতে হবে। কয়টা বললাম? 5টা কলাম তৈরি করতে হবে। আর এই যে সারিভাবে যেগুলো রাখা আছে,
বা দেওয়ানো আছে বা দেখানো যাচ্ছে সেগুলো কম বেশি হতে পারে। আবার অনেক সময় 8টা থাকে, 9টা থাকে, 10টা থাকে, 7টা থাকে, 11টা থাকে। এই সারিগুলা মানে জয়টা সারি অর্থাৎ জয়টা ঘর থাকবো আমরা নিচে, তইটা আমরা কলমভাবে তইটা আমরা ঘর বানাবো। তো আমরা দেখি প্রথমে আমরা শ্রেণী ব্যক্তি, আমরা প্রথম ঘরে কিন্তু আমরা শ্রেণী ব্যক্তি লিখব বাংলা লেখাটা। তারপর লিখব মধ্যমান। এই মধ্যমানটাকে প্রকাশ করা হয় xi দ্বারা। তারপর 3 নম্বর যে কলাম সেটা হলো যে গণসংখ্যা, অর্থাৎ এটাকে প্রকাশ করা হয় fi দ্বারা। তারপরে 4 নম্বর যেটা কলাম আছে সেটা হলো যে ধাপ বিচ্যুতি, অর্থাৎ ui সমান xi মাইনাস a বাই h। তারপরে শেষে আমরা যে কলামটা দেখতে পাচ্ছি সেটা হলো যে fi এবং ui দুইটাই মিলে আমাদের এই কলামটা fi ui। কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু গড় নির্ণয় করতে হলে কিন্তু আমাদের উদ্দীপকে 2টা জিনিস থাকে, আরও 3টা জিনিস আমাদের মাঝে নেই, থাকে না। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়াই আছে, গণসংখ্যা দেওয়াই আছে, তাহলে এটা হলো শ্রেণী ব্যাপ্তির ঘরে বসবে, এটা গণসংখ্যার ঘরে বসবে। তো এই যে মধ্যমান, আসলে মধ্যমানটা কি? যে মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, তাহলে মধ্যমানটা আমরা কিভাবে বের করব? অনেক স্যার অনেকভাবে তোমাদেরকে শেখায় এবং দেখানোর চেষ্টা করে। আমি দেখো যে মধ্যমানটা কিভাবে বের করি। তোমাদের যদি পরীক্ষা যদি আসে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তাহলে তোমরা এই জিনিসটা করবা, এই জিনিসটা কি, যে মধ্যমান বের করার জন্যে এখানে 46 আর এখানে আছে 50, 46 মাইনাস 50। এই যে 46 মাইনাস 50 এই জিনিসটা আমি কীভাবে করব? 46 যোগ 50, 46 যোগ 50 এখানে টোটাল কত হবে এইখানে আমি বসাবো। তাহলে 46 যোগ 50, তাহলে কি এখানে টোটাল সমষ্টি বসাবো? জি না, এখানে টোটাল সমষ্টি বসাবো না। তাহলে 46 যোগ 50 এই দুটাকে যোগ করব, যোগ করার পরে 2 দ্বারা ভাগ করব। কথার কথা, যদি 46 আর 50 যোগ করে যদি 96 হয়, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। এই 2 দ্বারা ভাগ করে যে ফলাফলটা আসবে সেটাই হলো মধ্যমান। তাহলে মধ্যম হলো এই সারির মধ্যমান এইটা। আবার যখন দ্বিতীয় ঘরে যখন আমি করতে যাব, তখন 51 যোগ 55 যে একটা সমষ্টি হবে, এই সমষ্টি এই যোগফলটাকে দিয়ে 2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ মধ্যমান বের করার নিয়ম হলো যে শ্রেণী ব্যক্তির যে এই ঘরে যে 2টা সংখ্যা যোগ করার পরে যে একটা সমষ্টি বা একটা ফলাফল আসবে, এই ফলাফল দিয়ে 2 দ্বারা ভাগ। তাহলে এটা হলো হচ্ছে মধ্যমানের নিয়ম। আর ধাপ বিচ্যুতির নিয়ম হলো যে এই মানটা অনেক স্যার অনেকভাবে করায়, এইখানে আমাদের সমস্যাটা বেশি। আমরা অনেক স্যার আছি বা অনেকেই আছে, এক এক স্যার এক এক রকম বা এক এক নিয়মে বোঝানোর চেষ্টা করে। তো আমি যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বলতে চাচ্ছি যে এই যে মধ্যমান, অনেক স্যার আছে কি যে শ্রেণী ব্যক্তির মধ্যে এর মানটা ধরে, এর মানটা ধরে। কিন্তু তোমরা এই যে মধ্যমান দেখছো, এই মধ্যমানটা বের করবা, বের করে এখানে দেখো যে কয়েকটা ঘর আছে, 1 2 3 4 5। এই 5টা ঘরের মধ্যে উপর থেকে 2টা আর নিচ থেকে 2টা বাদ দিবা। যদি বেজোড় হয় তাহলে উপর থেকে 2টা অংশ, নিচ থেকে 2টা অংশ থাকে এইটা। এই ঘরে যে মানটা থাকবে এটা হলো এর মান। এটা কিসের মান? এটা এর মান। এটাই হলো আমাদের এর মান। এই যে এর মানটা আছে এই বরাবর আমরা এই ধাপ বিচ্যুতির ঘরে এখানে আমরা 0 বসাবো। বুঝেছ?
এই ঘর বরাবর আমরা যে ঘরের মধ্যমান এর মান পাবো, এই এর মানটার বরাবর আমরা এই ধাপ বিচ্যুতি এই কলামে আমরা এইখানে আমরা 0 বসাবো। 0 বসানোর পরে উপর দিকে যত উঠতে থাকবে তত মাইনাস হবে, তার মানে ছোট থেকে বড় উঠবে, তারপরে -1 -2। আর যখন নিচের দিকে নামতে থাকবে তখন এটা প্লাস হবে, এখানে 1 আর এখানে কি 2। বুঝেছ? আবার বলি, এই যে এর মান পাওয়ার জন্যে আমাদের কি করতে হবে, এই মধ্যমানের যে আমাদের টোটাল কয়টা ঘর আছে এটা গণনা করতে হবে। যদি এখানে 5টা ঘর আছে তাহলে উপর থেকে 2টা ঘর বাদ, নিচ থেকে 2টা ঘর বাদ, যেটা থাকবে এটাই হলো কি মধ্যমান। আর যদি 6টা ঘর থাকতো তাহলে কি করতাম, তাহলে উপর থেকে 2টা নিচ থেকে 2টা বাদ দিয়ে যে 2টা থাকে, এই 2টার ঘরের মধ্যে যেটা সবচেয়ে বড় মান সেটাই আমরা এর মান ধরার চেষ্টা করব। আশা করি বুঝেছি। তাহলে এই ঘর বরাবর ধাপ বিচ্যুতি এটা 0, উপর দিকে উঠতে থাকলে এটা মাইনাস, আর নিচের দিকে নামলে এটা কি প্লাস। এখন এটা আশা করি বুঝছো। আর এই যে দেখো FI UI, এটা হলো যে FI আর এটা হলো যে UI, তাহলে এই ঘর আর এই ঘর, তাহলে এই ঘরে বসাবো, তাহলে এই সংখ্যা আর এই সংখ্যা মিলে গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 দুগুণে হয় 10, তাহলে এই আর এই সংখ্যা গুণ করতে হবে। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, 10-এর সাথে 1 গুণ করলে হয় 10। আবার দেখো 0-র সাথে 20 গুণ করলে 0। আবার দেখো এটা প্লাস এটা প্লাস, তাহলে 15-র সাথে 1 গুণ করলে হয় 15, আর 10-এর সাথে 2 গুণ করলে হয় 10 দুগুণে 20। এ পর্যন্ত বুঝেছ? তাহলে FI UR মান বের করার জন্যে আমাদের XI এবং UI গুণ করতে হবে, গুণ করলে এই মানটা আসবে। এখন আসো, অনেকেই আছে কি আমরা এই সূত্রটা লিখি সামেশন FI UI, তাহলে এটার নাম কি সামেশন FI UI। এখন যেগুলো মাইনাস চিহ্ন আছে, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসটি যোগ করো, তাহলে এখানে -20, আর প্লাসেরগুলো যোগ করো, তাহলে প্লাস হচ্ছে 20 আর 15 কত 35, তাহলে এখানে প্লাস কত 35। তাহলে প্লাসটা বড় না মাইনাসটা বড়? তাহলে অবশ্যই প্লাসটা বড়। তাহলে প্লাসটা যদি বড় হয় তাহলে 35 থেকে 20 বিয়োগ করলে কত আমাদের 15। তার মানে এখানে সামেশন FI UI এর মান হলো 15। ঠিক আছে, তারপর আমরা গড় নির্ণয়ের সূত্রটা দেখি। গড় নির্ণয়ের সূত্রটা কি? তাহলে গড় নির্ণয়ের সূত্রটা হলো যে x বার সমান a প্লাস সামেশন FI UI বাই n। এনটা কোথায় পেল? এনটা হলো এই যে গণসংখ্যা যে টোটাল সমষ্টি একটা যোগ করে যেগুলো পাইছি 5, 10, 20, 15, 10, এই যে টোটাল 60, এটা হলো যে এন এর মান। যে এন গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো সমান, তাহলে এর মানটা আমরা কোথায় পেয়েছি? এর মানটা এইখানে, এই যে এখানে এই মানটা, যে মানটা থাকবো এর মানটা এখানে বসবে। একটা বোঝানোর জন্য বলি, এখানে এর মান হলো 60 প্লাস, তাহলে সামেশন FI U এর মান পেয়েছি আমরা কত? এই যে এখানে 15। আর এখানে আরেকটা জিনিস আছে কি, এই যে ইনটু এইচ, ইনটু কি এইচ। এইচ হলো এটা পার্থক্য। পার্থক্য বুঝতে পারছেন কোনটা পার্থক্য? যে 46 থেকে 50 এটার পার্থক্য কত? 5। তার মানে এখানে পার্থক্যটা বসবে। তাইলে ভাগ এন এর মান হলো এই যে 60, এই যে 60 ইন্টু
এই জন্য পার্থক্য কত 5, ঠিক আছে। তারপরে 60 থাকবে প্লাস প্লাস তার এই সংখ্যা গুণ করতে হবে, 60 দ্বারা ভাগ, ঠিক আছে। এখন 60 দ্বারা যদি ভাগ হয় ধর 15কে, তাহলে এই সংখ্যা গুণ, ঠিক আছে। তাহলে এখানে নিচে 60 আবার এখানে কি তো 60। তাহলে আমরা একটু যোগ করি কত হয়। তাহলে 5 গুণন 15, তাহলে 5 15 কত, এখানে 5 15 75। তাহলে 60 রাখি প্লাস প্লাস এখানে 75 ভাগ 60, তাহলে 1.25, তার মানে এখানে 1.25, তার মানে এই আর এটা যোগ করতে হবে। তাহলে 60 আর 61.2.5, এখানে প্রায়, এটাই আমাদের অ্যান্সার। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতি একদম খুব সহজ। তোমরা যদি একটু ভালো করে পড়ো এবং যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কীভাবে করতে হয়, আর অবশ্যই পরীক্ষাতে আসবে তোমরা এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় বের করবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আমি নেক্সট ভিডিওতে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়, কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, কিভাবে আয়তলেখক অঙ্কন করতে হয়, কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয়, কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয়, কোন এক ভিডিওতে আমি এই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভালো থাকো, ধন্যবাদ।